ডাকসু নির্বাচনকে আমরা ঘিরে অনেক আলোচনা শুনছি। আপনি কিভাবে দেখছেন এই ডাকসু নির্বাচনকে? এই নির্বাচনে মূল ফ্যাক্টরস কি কি হতে পারে বলে আপনি মনে করছেন? এবং পাশাপাশি আরো একটি প্রশ্ন, সেটা হচ্ছে ডাকসু নির্বাচন একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়ে গেল। এই ব্যাপারটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, আপনার একটা বিশ্লেষণ শুনি। ধন্যবাদ। এবং একসাথে সমালোচক গালিব ভাই আছেন এবং যারা যারা এই জিটিভির পর্দায় এই প্রোগ্রামটা দেখছেন। ডাকসু ইলেকশন নিয়ে এখন মিডিয়া হাইপ যেমন আছে, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেই ডাকসুর যেভাবে প্রচারণা চলছে, আমি খুবই আশাবাদী। আশাবাদী এই সেন্স থেকে যে ক্যাম্পাসের ভেতরেও মানে পারস্পরিক যে একটা সম্মানের জায়গা, রেসপেক্টের জায়গা এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে একটা তাড়না, মানে মনে হচ্ছে যে এই ডাকসুকে কেন্দ্র করে খুব ভালো একটা স্টুডেন্ট পলিটিক্স এর ফ্লোটা ক্যাম্পাসে চলে এসেছে। ওই যে অ্যাজ ইউজুয়াল যেটা কথা হচ্ছিল যে কোনো মারামারি নাই, রাহাজানি নাই, অমুক সংগঠনকে ক্যাম্পাসে ঢুকতে দিব না, এই ক্যাটাগরির জিনিসটা আমি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি। 2019 সালে সর্বশেষ ডাকসু ইলেকশন যখন হয়, তখন আমরাও স্টুডেন্ট ছিলাম, আমাদের উপর দিয়ে নানা ধরনের ঝামেলা গেছে। যে ঠিক আছে, সে তো আওয়ামী লীগকে প্যাট্রোনাইজ করবে না, ছাত্রলীগকে প্যাট্রোনাইজ করবে না, অতএব তাদেরকে অনেক জায়গায় থামাইতে হবে। ইনফ্যাক্ট আমাকে কিন্তু ভোট দিতে দেওয়া হয় নাই। 2019 সালে আমি এস এম হলের স্টুডেন্ট ছিলাম। 19 সালের মার্চ মাসে যে ডাকসু ইলেকশনটা হয়, সে জায়গায় আমি গেলাম, কোনো অবস্থাতে আমাকে ভোট দিতে দেওয়া হয় না। কয়েকজন মিলে তো বাধা দিল, ই করলো, তারপর বললো যে আপনাকে ভোট দিতে দেওয়া হবে না, কি করবেন করেন। তারপর অনেকক্ষণ চেষ্টা চরিতার্থ করার পরে দিন শেষে, কারণ অভিযোগ যে দিব সেই অভিযোগের জায়গাটাও তো ছিল না, কারণ তারাও ছিল আওয়ামী মনা টিচার। আপনি চিন্তা করতে পারেন যে টিচাররা ভোট চুরিতে ডিরেক্ট হুম হুম পার্টিসিপেট করছে, সেই টিচাররা ক্লাসে গিয়ে যখন নীতি নৈতিকতার কথা বলতো তখন আমাদের কেমন লাগতো। এন্ড হুম হুম। অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড। এবং ওই ধরনের একটা কারচুপির ইলেকশন তো আমরা নিজেরাও দেখেছি, ভোটও দিতে দিল না। সো ওই জায়গার যে কালচারটা ছিল, তখন আমার মনে আছে সুস্পষ্ট ভাবে ছাত্রদলও যখন বিভিন্ন জায়গায় আসার চেষ্টা করতো, কারো কারো ক্ষেত্রে ঢুকতে দিত, কারো কারো ক্ষেত্রে বাধা দিত, কোনো কোনো ক্ষেত্রে নাটক করতো। সেই জায়গার তুলনায় এইবারের যে কালচারটা দেখছি, জুনিয়র এবং অন্য সবাই যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে, তাদের প্রচারণার ভেতরে একটা সৌন্দর্য আছে। যে দেখা হচ্ছে তারা কোলাকুলি করছে, হাত মেলাচ্ছে। এবং ব্যতিক্রমী যদি কিছু কিছু হিসাব বাদ দেই, টেকনিক্যালি প্যানেল গুলা খুবই সাউন্ড হয়েছে, অর্থাৎ কম্পিটিশন হওয়ার মতোই প্যানেল হয়েছে। এবং অনেকেই আছে যাদের একটা লম্বা ট্র্যাক রেকর্ড আছে। মানে ফ্যাসিবাদের আমলে আমাদের অনেক জুনিয়রদের আমরা যারা দেখেছি ক্যাম্পাসে যে সরাসরি পার্টিসিপেট করছে, তারা এই ইলেকশনে পার্টিসিপেট করছে, বিভিন্ন প্যানেলেই আছে। সো এই ব্যাপারটা দেখে আমি আশাবাদী যে না, তারা তাদের লিডারশিপের যে প্র্যাকটিসটা, এটা একদিনে হঠাৎ করে আসে নাই। সো হুম তারা হুম। যে একটা গুড কালচারটা রাখছে, ওকে, এটাতে আমি রাইট। কিন্তু আশাবাদী হতে কিন্তু চাই। সাইদ আব্দুল্লাহ, আমি একটু আমি হ্যাঁ, স্বীকার করছি, বলুন। কিন্তু রাইট, হ্যাঁ, আমি এখানে একটু প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো আসলে ছাত্রদল বলি বা শিবির থেকে বলি, যারা প্রার্থী হচ্ছে তাদেরকে কোনো স্পষ্ট কোনো নির্বাচনের মধ্য দিয়ে প্রার্থী হতে দেখলাম না। এটা আমরা শুনছি, যেমন ছাত্রদল থেকে শুনেছি যে ইন্টারনালি একটা নির্বাচন হয়েছে, বাট অভিযোগ আছে যেটা সেন্ট্রাল থেকে আসলে কে হবে প্রার্থী সেটা ঠিক করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা তো নতুন বাংলাদেশের কথা যখন আমরা বলি, দলের গণতন্ত্র, সংগঠনের ভেতরে গণতন্ত্রের চর্চার কথা যখন বলি, তখন ঠিক এটা যায় কিনা? এই ব্যাপারটা নিয়ে আসলে অনেক মিক্সড কমেন্ট থাকবে। মানে আপনি ইয়েস অর নোতে এই ব্যাপারটা উত্তর দেওয়াটা মুশকিল। কারণ অবশ্যই কিছু কিছু জায়গায় যেটা হয়েছে, পাবলিক পারসেপশন বোঝার চেষ্টা করা হয়েছে, তাদের যোগ্যতার ব্যাপারটা নেওয়া হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমন কোনো ঘটনা হয়েছে হয়তোবা সিলেকশনের প্রসেসে যাওয়া হয়েছে, এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে। আবার অনেক কিছু তো আপনি জানতেও পারেন নাই, হয়তোবা দু একটা সংগঠনের ব্যাপারটা আপনি জানতে পারছেন, অন্যদের ব্যাপারে তো আপনি জানতেও পারেন নাই। তার কারণে এটা নিয়ে আলোচনাই হয় নাই তাদের। আবার অনেক জায়গায় আছে স্বতন্ত্র প্রার্থীও কিন্তু অনেকেই দাঁড়িয়ে গেছে। এমনও হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানে তাদের প্যানেল থেকে বা দল থেকে অ্যালাউ করে নাই জন্য দল থেকে তারা বহিষ্কৃত হয়েছে। যেমন এনসিপি থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু ইয়ের ডাকসু ইলেকশন করছে। আবার মূল প্যানেলে জায়গা পায় নাই, ওই বাক্সাসের যারা আছে তারা এসে স্বতন্ত্রভাবে ইলেকশন করছে। সো আপনি একাধারে আপনি যদি মনে করেন যে হঠাৎ করেই আমেরিকার রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটদের মতো ওইভাবে প্রাইমারি হবে, প্রাইমারিতে ভোট দিয়ে আসবে, আমার মনে হয় যে এখনো ওই লেভেলের ডেমোক্রেটিক কালচারটা বাংলাদেশের রাজনীতিতে গড়ে ওঠে নাই। উই হ্যাভ স্কোপ টু ইমপ্রুভ। যে জায়গাতে আমি আসি, এরপর আপনার আরেকটা যে প্রশ্ন ছিল, ফ্যাক্টর কি কি আমি দেখছি। আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু একটা সময় আমরা ক্যাম্পাসে ডাকসু ইলেকশনটাও দেখেছি এবং এইবারও দেখছি, দেখবেন যে যাদের আলাদা আলাদা প্যানেল আছে, লেটস সে ছাত্রদল, শিবির, এদের কিন্তু একটা ফিক্সড ভোট ব্যাংক আছে। আবার বাম, মোটা দাগে বাম সংগঠন যারা আছে, তাদের তো আসলে কালেকটিভলি একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যদিও বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। হুম হুম। তাদেরও অল্প সংখ্যক হলেও একটা ফিক্সড ভোটার প্যানেল আছে।
সংকটের জায়গাটা হলো, একটা জায়গা আমার কাছে মনে হয়েছে বেসিক্যালি বাকসাস, ওই যে হুম এনসিপির হুম যারা ছাত্র সংগঠন, হুম হুম তো হুম এই যে সংগঠনটা দাঁড়ানোর পরে এদের ভেতরে বিভক্তির জায়গাটা আমি যেটা দেখতে পারলাম, এই ব্যাপারটা খুবই অ্যালার্মিং। অ্যালার্মিং এই সেন্স থেকে যে তারা যখনই যে এক্সপেক্টেড পদ পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, তারা কিন্তু দেখা হুম যাচ্ছে নিজেই ছেড়ে দিয়ে আসছে, অথবা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের ভোটগুলা কিন্তু অনেক ভাগ হয়ে যাচ্ছে। হুম হুম এই জায়গাটা, এই কালচার কিন্তু ছাত্র দলে দেখলাম না, বা অন্য কয়েকটা জায়গায় কিন্তু দেখলাম না। কিন্তু দেখেন তাদের ভেতরে ঐক্যের জায়গাটা তো আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল তারা ঐক্যটা এই একটা ইলেকশনকে কেন্দ্র করেই পুরোপুরি ছন্নছাড়া অবস্থা হয়ে যায়, এবং এতে করে তাদের কিন্তু একটা ফিক্সড প্রোগ্রামটা চলে যাচ্ছে। 2019-এর এক্সপিরিয়েন্স যদি বলি, ভোটে যদি জিতে আসতে হয়, নারীদের ভোটটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং ব্যাপারটা হলো কি, মনে হয়। এই জায়গাতে নারীদের ভোট কিছু স্বতন্ত্র প্যানেলে যাবে, ছাত্র দলের দিকে তো অবশ্যই যাবে। শিবির তাদেরকে কতটা অ্যাট্রাক্ট করতে পারবে, এই ব্যাপারটা তাদের অ্যাকশন এবং অতীতে কোন ধরনের রিয়াকশন ছিল সেটা বলে হুম দিবে। হুম তবে অনেক জায়গায় আমার যেটা অনুমান, কারণ পদের তো হুম অভাব নাই, সেন্ট্রালে অনেক পদ, হলগুলোতে অনেক পদ, তবে অনেকগুলা জায়গায় দেখবেন অনেক স্বতন্ত্র প্রার্থী এগিয়ে যাবে। মানে এটা মনে টেকনিক্যালি হয় যারা পালসটা আচ্ছা। ধরতে হুম পারবে, হুম স্টুডেন্ট ওরিয়েন্টেড ইস্তেহার দিতে পারবে, এগিয়ে যাবে। আর নারীদের ভোটের ব্যাপারটা যেটা, এই হুম ব্যাপারটা হুম আমি এই জন্যই বললাম, 2019 সালে আমার সুস্পষ্ট ভাবে মনে আছে নুরুল হক নূর, আমরা যেহেতু এক্সপেক্ট করছিলাম যে হুম হুম ছাত্রলীগের বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে, হয়তোবা জিততে পারে, তাদেরও ফ্যাক্টর ছিল নারী ভোটই। কিন্তু এই জায়গায় একটা কথা হুম আছে, নারীরা বারবার করে প্রতারিতই হয়েছে। প্রতারিত হয়েছে এই হুম সেন্স থেকে, আমি যদি জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, নারীরা ছিল একদম ফ্রন্ট লাইনার। মানে অনেকেই যেটা একদম। বলেন যে অন্যতম ভূমিকা রেখেছে, আমি এটা শুনলে মনে হয় বোধহয় যে আলাদা করে কাউকে নিয়ে এসে ক্রেডিট দেওয়া হচ্ছে। হুম হুম নারীরা অনেক জায়গায় অনেক আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দিয়েছিল একদম সামনের লাইনে থেকে। জুলাই গণ অভ্যুত্থানও শেষ, নারীদেরকে বিভিন্ন জায়গায় ইগনোর করা হয়েছে, পলিটিক্যালি, হুম কালচারালি, এবং বিভিন্ন অনলাইন একদম। ব্যাশিং এর ক্ষেত্রেও। আমরা ঠিক ফিরবো একইভাবে এই জায়গায়। ডাকসুর এই ক্যাম্পেইনে, জাস্ট রাইট। আমি শেষ করছি, ডাকসুর এই ক্যাম্পেইনে নারীদের ভোটকে অনেকেই আকৃষ্ট করার জন্য কথা বলছে, কিন্তু আমি আবার এটা দেখতে চাই না ডাকসুটা শেষ, নারীদেরকে আবার ইগনোর করা হবে। এই ব্যাপারটা নারীদের সবার আগে এটা যেন মাথায় রাখা না ঘটে, দরকার, এটা তারা সবসময় আমরা তাদের দেখেছি, প্রতিনিধিত্ব করবে। সব নির্বাচনের আগে ভোটারকে খুশি করার এই প্রবণতা আমরা সবসময় দেখে এসেছি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে কিনা সে